চাঁদের আলোয় রাস্তা দেখা যাচ্ছে। রাত কয়টা বাজে কে জানে। শুদ্ধ হাঁটছে তো হাঁটছেই। বের হয়েছিল বাইকে করে ঘুরবে বলে, অথচ এই বর্বর লোক তখন থেকে হাঁটাচ্ছে তো হাঁটাচ্ছেই। সে এবার আর না পেরে পাশাপাশি চলতে চলতে পুনরায় মুখ খুলল। ওদিকে কোথায় যাচ্ছেন? সব তো অন্ধকার। এত সুন্দর অভিনয় করলে গিফট না দিলে চলে। তোর গিফটটা তোকে বুঝিয়ে দিতে ওই দিকে যাচ্ছে। গিফট? সত্যি আমি সুন্দর অভিনয় করেছি। হুম। কি গিফট দেবেন শুদ্ধ ভাই? বলুন না প্লিজ, বলুন বলুন। সামনে একটা পুকুর আছে, ভাবছি সেখানে তোকে নিয়ে গিয়ে ডুব চুবাবো। ছোট গিফট বলে মন খারাপ করিস না, এখন পুকুরে চুবাই, কাল না হয় নদীতে চুবিয়ে আনবো। শীতল থেমে গেল। ওর নিজের পায়ের জুতো খুলে নিজের গালে মারতে ইচ্ছে করছে। সে কেন ভুলে যায় এই লোক আস্ত একটা বদমাস। বোম মারলেও তার মুখ দিয়ে সুন্দর কথা বের হয় না, হবেও না। কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে কোনোদিন এই লোকের সঙ্গে বের হবে না। এই বিশুদ্ধ পুরুষ তাকে নিয়ে বেরানোর জন্য কেঁদে মরে গেলেও যাবে না। না না, আসার সময় ভেবেছিল যা কিছু ঘটুক বড় আপুকে কিচ্ছু বলবে না, কিন্তু না, সে বাড়ি গিয়ে বড় আপুকে ফোন করবে, পাই টু পাই সব বলবে, সব। ছেলের এই কাণ্ডে যদি বড় আপু বিচার না করে তবে সেই বাড়ি ছেড়ে চলে যাবে। তাকে চুপচাপ দেখে শুধু ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর ফিচেল হেসে বলল, বড় আপুকে কথা লাগানোর পায়তারে চড়েছিস, তাই না? তা তোর বড় আপুকে ভয় পাই নাকি আমি? শীতল বিস্ফোরিত দৃষ্টিতে দেখল সামনে দাঁড়ানো মানুষটাকে। এই লোক তার মনের কথা বুঝলো কিভাবে? তার মানে আশা ভরসা নেই, সত্যি সত্যি এখন পুকুরে চুবাবে। তাই সে ধপ করে বসে পড়ল। তাকে বসতে দেখে শুধু হাঁটা থামিয়ে কপাল কুঁচকে বলল, বসলে কেন? দেরি হয়ে যাবে তো, চল উঠ। লাগবে না আপনার গিফট, বাড়ি যাব। তা বললে হয় নাকি? হয় গিফট নিবি নতুবা শর্ত মানবি। বল কোনটা করবি? কি শর্ত শুনি? শুদ্ধ তার পাশে বসল। পকেট থেকে দেশলাইক আর সিগারেট বের করে জ্বালিয়ে দুটো টান দিল। তারপর শীতলের দিকে সিগারেটটা বাড়িয়ে দিয়ে বলল, নে সুখ টান দে। আজ যেন শীতলের অবাক হওয়ার দিন। এই বিশুদ্ধ পুরুষ তাকে আজ অবাক করতে করতে মারবে বোধ হয়। সে খাবে সিগারেট? এই লোকটা কি পাগল হয়ে গেছে? তাকে বেশিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে করিয়ে দিল, হয় সিগারেট খেতে হবে, নয়তো পুকুরে চুবাবে। শীতল কিছু একটা ভেবে সিগারেট হাতে নিয়ে ছুঁড়ে ফেলার আগে শুদ্ধ হাতটা চেপে ধরল। তারপর তাকে চেপে ধরে সিগারেট খাওয়াতে গেলে শীতল ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। তাকে কাঁদতে দেখে শুদ্ধ ওকে ছেড়ে দিয়ে বলল, খেতে হবে না সিগারেট, শুধু ঠোঁট ছোঁয়াবি, নে ছোঁয়া। না না। কি কি বললি আবার বল। শুদ্ধর মারকাঠ মুখভঙ্গি দেখে শীতল ফোপাতে ফোপাতে হাতে সিগারেট ধরল। তারপর জ্বলন্ত সিগারেটে ঠোঁটের কাছে আনতেই ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল। সেই সঙ্গে শুদ্ধর বলা একটি কথা, হে লেডি স্মাইল প্লিজ। হঠাৎ ফোনের ফ্ল্যাশ জ্বলে ওঠায় শীতল দৃষ্টি তুলতেই শুদ্ধ সেই অবস্থায় ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। তারপর ছবিগুলো তাকে দেখিয়ে বলল, এবার তোর কাজ শেষ। বাবা মাকে আমার জন্য পাত্রে দেখতে বলবি।
জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটা বোঝাবি। ওনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে না না করব, রাগ দেখাবো, চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেব। তবুও তুই কাজ থামাবি না, যেভাবে হোক সবাইকে রাজি করাবি। মনে থাকবে, যা বললাম পাই টু পাই করবি। যদি না করিস, ছবিগুলোর 3 চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর করা কাজ ও কথা শুনে শীতল আহম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতভাগ, হতভম্ব। খুনসুটি ঝগড়া করতে করতে সায়ন স্বর্ণ এসে পৌঁছেছে একটি পুরনো মন্দিরের সামনে। এই মন্দিরে আগে কালী মূর্তির পূজা হতো। মন্দিরের পুরোহিত রামকৃষ্ণ চরণের কাটা মুন্ডু পাওয়ার পর থেকে পুজো অর্চনা বন্ধ থাকে। এরপর নানান কুসংস্কার ছড়াতে ছড়াতে ধীরে ধীরে মন্দিরটি একেবারেই বন্ধ হয়ে যায়। কালী মূর্তি সরিয়ে অন্যত্র স্থানান্তর করা হয়। দিনে দিনে মন্দিরের পলিশ দ্বারা খসে। অযত্ন অবহেলায় মন্দিরটি সৌন্দর্য হারায়, কদর হারায়। বর্তমানে দিনেও নাকি এখানে আসার সাহস করে না কেউ। এলে নাকি গা মাথা ভার হয়ে আসে, ভয়ে শরীর শিউরে ওঠে। তবে নিস্তব্ধ এরিয়া দেখে মাঝে মধ্যে জুয়াখোরদের আনাগোনা দেখা যায়। দিনের বেলায় মন্দির থেকে দূরত্বে দল বেঁধে জুয়ার আসর বসায়, তারপর সন্ধ্যার আগে আগে ফিরে যায়। এমনি এক জায়গায় স্বর্ণ আর সায়ন এসে দাঁড়িয়ে আছে। মশার কামড়ে হাত পা জ্বলতে শুরু করেছে। সায়ন এতক্ষণ শান্তশিষ্ট থাকলেও এবার তার মুখ দিয়ে গালির ফোয়ারা ছুটতে শুরু করলো। এক পর্যায়ের আগে গজগজ করে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে বলল, ওই আমার সবার বল, মস্করা মারা আমার লগে? আমি কি তোমার শালা লাগি? 5 মিনিটের মধ্যে আসবি, নয়তো আজ তোকে এমন ঢাপ দেব বাপ টাকাও সময় পাবি না শালা। ফোনের ওপাশে থাকা মানুষটা কি বলল শোনা গেল না। শোনার ধৈর্যও নেই সায়নের। সে নিজের কথাটা শেষ করে কল কেটে হাত পা ঝাড়ছে। এক দফা মশাকেও গালি ছুঁড়ল সে। তাকে গালি দিতে দেখে স্বর্ণ বিরক্ত মুখে এদিক ওদিক তাকাচ্ছে। এই মানুষটা বাড়ি থাকাকালীন এরকম, বাড়ির বাইরে অন্য একরকম। এই মানুষটা বাড়ি থাকাকালীন একরকম, বাড়ির বাইরে অন্যরকম। কতদিন বলেছে গালি না দিতে, কিন্তু শুনলে তো। তাকে এভাবে তাকাতে দেখে সায়ন আরেকটু কাছ ঘেঁষে দাঁড়িয়ে বলল, ভয় লাগছে জান? তোমার মতো ভূত সঙ্গে থাকতে ভয় কিসের? তা ঠিক তা ঠিক, কিছু খাবি? খিদে পেয়েছে? যদি বলি হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে কিছু এনে দিতে পারবে? পকেটে কাঁচা ছোলা আছে, খাবি? না। তাহলে আমাকে খা। স্বর্ণ মুখে বিরক্তিকর শব্দ করে প্রসঙ্গ পাল্টাতে বলল, সভ্য গালি দিতে খুব কষ্ট হয় তোমার? গালি ভদ্র সভ্য হয় নাকি? মাথার চাঁদি গরম না হলে সেটা গালি বলে গণ্য করা হয় না জান। চিন্তা করিস না, তোকেও শিখিয়ে দেব। একদিন দেখবি তুই আমার থেকেও বড় মাপের গালির মাস্টার হয়ে যাবি। তোমার গালি রেকর্ড করে বড় মাকে শোনাবো ভাবছি। এভাবে কট খাওয়াস না জান পাখি, আমার মা সহ্য করতে পারবে না। এই কথা শুনে স্বর্ণ ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসল। তাকে হাসতে দেখে শান শক্ত থাবায় 2 গাল চেপে ধরে ঠোঁটে শব্দ করে চুমু খেল। এরপর 2 গালে। স্বর্ণ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাল ঠোঁট মুছে কিছু বলার আগে
সেখানে গাড়ি আসার শব্দ পেল। সায়ন স্বর্ণের হাত টেনে আড়ালে সরে উঁকি মেরে ঠোঁটের কোণে তার ছেলের হাসি আটল। তার ধারণাই ঠিক, সেদিকের চেলা কনক এসেছে। ইনসানের সঙ্গে কি ঘটবে সেটার প্রমাণ হাতাতে সশরীরে উপস্থিত হয়েছে। প্রমাণ টমান কিছু পেলে সেদিকে দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়ার চমৎকার ফন্দি। কিন্তু এত কাজ করার মানুষ সে নয়। কনককে একটু খেলানো যাক, এ কথা ভেবে সে স্বর্ণের দিকে তাকিয়ে বলল, জান, শালাকে একটু কিছু দিয়ে আয় তো। কি দেব? চুমু টুমু কিছু? একদম জানে মেরে দেব। আমার ভাগের জিনিস অন্যকে দিলে এক কাজ করি, ওর ভবিষ্যতের উপর ঠাডা ফেলে আসি, যাতে সম্বন্ধের বিয়ে পিড়িতে বসেও নিজের পুরুষত্ব নিয়ে ভয়ে থাকে। যাবে যাও, বলার কি আছে। তবে তাড়াতাড়ি এটাকে বিদায় করো। আর এক পাখি যে কোনো সময় চলে আসতে পারে। হুম, তুই এখানেই থাক, আমি যাব আর আসব। সাবধানে, ভুলেও বুঝতে যেন না পারে এটা তুমি। স্মরণে রেখো, আসল কাজ এখনো বাকি। স্বর্ণের কথা শুনে সায়ন সম্মতিসূচক মাথা নাড়িয়ে এক দৌড়ে কনকের গাড়ির কাছে গেল। কনক আশপাশ উঁকি মেরে কারো উপস্থিতি বোঝার চেষ্টা করছে। বোকা কনক সায়নের সুবিধা করতে গাড়ির লাইটটা অফ করেই গাড়ি থেকে নেমেছে। এই সুযোগে সায়ন কনকের মাথায় ওড়না পেঁচিয়ে একের পর এক লাথি বসালো, প্যান্টের চেন বরাবর। আচমকা আক্রমণে কনক কিছু বুঝে উঠতে পারল না, আর না নিজেকে সেভ করার সুযোগ পেল। একের পর এক লাথিতে প্রচণ্ড ব্যথায় গোঙাতেই আর একটা গাড়ি শব্দে সায়ন ছুটে পালালো। ওটা সায়নের গাড়ি ভেবে কনকও দেরি করল না। কোনো মতে মুখ থেকে ওড়না সরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। যান নিয়ে বেঁচে ফিরলে পরেও ব্যথাস্থানে হাত বোলানো, শোক প্রকাশ করা যাবে। এদিকে সায়ন কনককে ইচ্ছে মতন পিটিয়ে স্বর্ণের কাছে গিয়ে হাতের ইশারায় বোঝালো আসল পাখিও এসে গেছে। ততক্ষণ ওই গাড়িটা এসে থেমেছে তাদের থেকে একটু দূরে। জুলিয়া নামের মেয়েটি ড্রাইভিং সিটে বসিয়ে ইনসানকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মাল খেয়ে টাল হওয়া ইনসান জানতেও পারল না তার বর্তমান অবস্থান কোথায়। প্ল্যান করে জুলিয়া তাকে কোথায় নামিয়েছে, কেনই বা এখানে নামিয়েছে। শুদ্ধ, এবার তোর কাজ হলো, বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি। শুদ্ধর কথা ও কাজে শীতল আহম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতবাক হতভম্ব। জবাবে কিছু বলার মতো শব্দ তার ভাণ্ডারে নেই। সে বিয়ের জন্য পাগল, অথচ এতদিন এমন ভাব করত যে বিয়ে বিদ্বেষী। না, যে করে হোক আগে বাড়ি পৌঁছাতে হবে। এখন কিছু বললে সত্যি যদি জোর করে সিগারেট খাইয়ে দেয়, নতুবা পুকুরে চুবায়। কোনো মতে ঘাড় দেওয়াটার সঙ্গে তাল মেলানো যাক, পরেরটা পরে ভাবা যাবে। মনে কথা ভেবে শীতল শুদ্ধকে রাগালো না, বরং তালে তাল মিলিয়ে দাঁত বের করে হাসল। বোকা বোকা হাসি আর কি, এছাড়া বাঁচার জন্য কোনো উপায়ও নেই। তারপর শুদ্ধ থেকে দৃষ্টি সরিয়ে আকাশের চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবল, শুদ্ধ ভাই হয়তো কাউকে পছন্দ করে, বিয়ে করতে চায়, লজ্জায় বিয়ের কথা কাউকে বলতে পারছে না, তাই হয়তো বোঝানোর দায়িত্ব তাকে দিচ্ছে। কিন্তু বিশুদ্ধ পুরুষের লজ্জা আছে এ কথা ভাবতেও তার লজ্জা লাগছে। যে কারণে অকারণে অন্যের লজ্জার পিণ্ডি চটকায় তার আবার লজ্জা। তাছাড়া সায়ন ভাই শুদ্ধ ভাইয়েরও বড়। বাড়ির বড় সন্তান হিসেবে সায়ন ভাইয়ের
বিয়ে না হলে শুদ্ধ ভাইয়ের পথ ক্লিয়ার না। আবার সায়ন ভাই কোনো কারণে বিয়ে করতে রাজি না, অর্থাৎ অপেক্ষা আর অপেক্ষা। হলেও হতে পারে ভাবি হয়তো শুদ্ধ ভাইকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বিয়ে না করলে হাত কেটে ফেলা, কেটে ফালা ফালা করার হুমকি দিচ্ছে। এই জন্য হয়তো বিশুদ্ধ পুরুষ হঠাৎ বিয়ের জন্য এত তোলা হয়ে উঠেছে। তবে ভালোই হবে বাড়িতে একটা বিয়ের আয়োজন হলে। তা অনেক দিনই হলো বিয়ে বাড়ির রোস্ট, রেজালা, বোরহানি খাওয়া হয়নি। তবে শুদ্ধ কিংবা সায়ন যারই বিয়ে হোক, ওরা তিন বোন সেম ডিজাইনের লেহেঙ্গা কিনবে, সাজগোজ করবে চোখ ধাঁধানোর মতো করে। মনে মনে এমন কথা ভাবতে ভাবতে তার মন খারাপ দূর হয়ে গেল। ভাবলো শুদ্ধকে বিয়ে দেওয়ার ব্যাপারে বাড়ির সবাইকে খুব করে বোঝানোর চেষ্টা করবে। সে যতই হোক চাচাতো ভাই, ভাই তো। ছোট বোন হিসেবে ভাইয়ের সব কষ্ট দূর করার দায়িত্ব আছে না, সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে সে। শুদ্ধ ভাইয়ের কষ্ট বুঝে সরলমনা শীতল কিছুক্ষণ আগে ঘটনা মাফ করে দিল। তারপর নরম দূর্বাঘাস টেনে তুলতে তুলতে বলল, ভাবির ছবি দেখি। কোন ভাবি? আপনার বউ আমার ভাবি হচ্ছে না, সেই ভাবির ছবি দেখান। তোর ভাবির ছবি আমার কাছে থাকবে কেন? ও মা, নিজের বউয়ের ছবি নিজের কাছে রাখবেন না? না, রাখবো না। কেন রাখবেন না? আমার ইচ্ছা। ছবি রাখবেন না, তাকে দেখাবেনও না। তাহলে তাকে বিয়ের জন্য মরে যাচ্ছেন কেন? বিয়ের জন্য মরে যাচ্ছি তোকে কখন বললাম? বলতে হবে কেন? আপনার অবস্থা দেখে যা বোঝার বুঝে গেছি। আমার শারীরিক সমস্যা আছে অথচ আমি জানি না তুই জানিস। আমি বিয়ের জন্য মরে যাচ্ছি অথচ আমি মরার ফিল পাচ্ছি না, এটাও তুই নাকি পাচ্ছিস। কাহিনী কি ছেড়ে কাজ দেখি। তা কাজিন উপন্যাস পড়ে তুইও সেই কাহিনী রচনা করতে চাচ্ছিস নাকি? শুদ্ধর কথা শুনে রাগে দুঃখে শীতলের ইচ্ছে করলো হেলমেটটা দিয়ে মাথার ফাটিয়ে দিতে। মাথা ফাটানোর পর কলার ঝাঁকে হিসেসিয়ে বলতে, আপনার মতো ঘাড় অভদ্র অসভ্য পুরুষকে নিয়ে কখনো কোনো কাহিনী রচিত করব না আমি। যদি করিও তাহলে আমি খ্যাপা ষাঁড়ের বউ। একথা মনে মনে বললেও শুদ্ধ আন্দাজে ঢিল ছুঁড়ে গমগমে সুরে জবাব দিল, কান খুলে শুনে রাখ, বিয়ের অভাবে যদি কঙ্কাল সার হয়ে যায় তবুও তোকে বউ বানাবো না। যে মেয়ে আমার কোলে হিসু করে দেয়, আর যাই হোক সেই মেয়েকে আমার বউ বানানোর কথা ভাবতেও পারি না আমি। এই খোঁটা আর কতদিন দিবেন? মরার আগ পর্যন্ত। তা মরবেন কবে? প্লিজ তাড়াতাড়ি মরে যান, আমি আপনার অত্যাচার থেকে নিস্তার পাই। একা মরতে ভালো লাগছে না, চল দুজনে একসাথে মরি। শীতল অগ্নি দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে আছে। শুধু পারছে না শুদ্ধকে দাঁতের তলায় পিষতে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ মাথার নিচে হাত দিয়ে ঘাসের উপর শুয়ে পড়ে। তারপর যৌবনবতী পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ফিচেল হাসি এঁটে বলল, প্রায় দিনই স্কুল থেকে ফিরে দেখতাম ছোট মা তোকে কোলে নিয়ে ভাত খাচ্ছে, নয়তো অন্য কোনো কাজ করছে। না কারো কোলেও যেতে আর না দুদণ্ড কাউকে শান্তি দিতে। রাত দিন শুধু কান্না করতে। ছোট মায়ের কষ্ট দেখে আমি জোর করে যদি বা একটু কোলে নিতাম অমনি হিসু করে দিতে। শীতলের আর সহ্য হলো না, সে উঠে হাঁটা ধরল। ঘুরে ফিরে একই গল্প। ছোট থাকতে সবাই এমন করে, তখন যদি জানতো ওই কাজের জন্য বছরে
36 বার করে খোঁটা শুনতে হবে, তাহলে জীবনেও তার কোলে যেত না। জয়েন্ট ফ্যামিলিতে থেকে তারা বড় হয়েছে, বাসায় ছোট বাচ্চা থাকলে সবাই কোলে নেবে, আদর করবে, সেই বাচ্চা কোলে উঠে হিসু করবে, এটাই স্বাভাবিক। তার বেলায়ও এটাই কাহিনী, অথচ এই লোক সুযোগ পেলেই সেই গল্প জুড়ে দিয়ে মেজাজ খারাপ করে দেয়। সে এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, এখন শুনে তার কি লজ্জা লাগে না? তাও ওই একই কথা, একই গল্প। শীতল চলে যাচ্ছে দেখে শুদ্ধ ধীরে সুস্থে উঠল। ঠোঁটে বাঁকা হাসি এঁটে জামা কাপড় ঝেড়ে সেও পিছু পিছু গেল। হাঁটতে হাঁটতে যেখানে শুদ্ধর বাইকটা স্ট্যান্ড করা, সেখানেই এসে এসে শীতল থামল। একটু পরে শুদ্ধ এসে বাইকে বসে আর একটা খোঁচা মারল। কিছু কিছু মানুষ আছে অন্যের কোলে হেসু করে বড় হয়, তারপর তার কর্মের কথা মনে করালে চোটপাট দেখায়। উপকার পেয়ে উপকারীকে যাচ্ছে তাই বলে এরা। আফসোস, দিন দিন মানুষের বিবেক পচে যাচ্ছে। আবারও খোঁচা, আবারও খোঁচা শুনে শীতল জ্বলে উঠল আপন শক্তিতে। সেও ঝগড়ুটে গলায় বলে উঠল, গেঁদা কলে আমি মানুষের কোলে চড়ে হিসু করেছি, আপনি করেননি? না, করিনি। আমি কারো মতো এত বেহায়া না যে যার তার কোলে চড়ে হিসু করে ফোকলা দাঁত বের করে হাসবো। কি করলে হিসুর কলঙ্ক থেকে মুক্তি পাবো বলবেন প্লিজ? আপনার এই খোঁচা মার্কা কথা শুনতে শুনতে আমার কানের পোকা বের হয়ে গেছে। পোকা বের হয়ে গেছে মানে? তুই কানে পোকা পালতি নাকি? বাড়ির পিছনেই তো অনেক জায়গা পড়ে আছে। দেখেন শুদ্ধ ভাই, শুধু শুধু কথা বেঁচাবেন না। আপনার পায়ে পড়ি, ছোটবেলার কাহিনী থেকে আমায় মুক্তি দেন। আগে পা ধর। পা না ধরে পায়ে পড়ি বলে দাঁড়িয়ে থাকা এক প্রকার বেয়াদবি। একটা মানুষের কথার সাথে কাজেরও মিল থাকা জরুরি। কি আশ্চর্য, আমি তো কথার কথা বললাম। বললি যখন ধরতে কি সমস্যা? আর কলঙ্ক থেকে মুক্তির একটাই পথ, আমার বিয়ের ব্যবস্থা করা। বিয়ের 1 মাস না পেরোতে বা ভাব প্রতি বছর একটা করে ছানাপোনা ফুটাবো, তারপর ছানাদের হিসু করাবো তোর কোলে। আমার কোলে তুই হিসু করেছিস, আর আমার ছানারা তোর কোলে হিসু করবে, হিসাব বরাবর। ঠিক আছে, তাই হবে। আমার জীবনে এখন একটাই টার্গেট, আপনাকে বিয়ে করানো। এই কথা বলে শীতল গজগজ করতে করতে বাইকের পেছনে চেপে বসলো। তাকে বসতে দেখে শুদ্ধ বাইক ছোটালো অজানা পথ ধরে। রাত বাড়ছে, ধরা বাঁধা নিয়মে। অজানা পথ, অচেনা গন্তব্যে ছুটছে উদ্দেশ্যহীনভাবে। কি মনে করে শীতল মাথা থেকে হেলমেট খুলতেই তার চুলগুলো অবাধ্য হয়ে উঠতে লাগলো। শুধু ধমকে উঠলেও পাত্তা দিল না, বরং প্রাণ ভরে শ্বাস নিল। মুক্ত বাতাসে চোখ বন্ধ করে 2 হাত 2 দিকে প্রসারিত করে মিষ্টি করে হাসল। কোন দিকে বাইক যাচ্ছে সে জানে না, যেদিকে যাচ্ছে যাক, তার ভালোই লাগছে। এই রাস্তায় লাইট থাকায় তেমন ভয় লাগছে না। এভাবে কিছুক্ষণ চলার পর শুদ্ধ বলল, প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চাইলে আগে চুল বেঁধে হেলমেট পর, নয়তো অ্যাক্সিডেন্ট করে দুজনের ভবলীলা সাঙ্গ হতে দেরি লাগবে না। শীতল শুনল না, বরং টেনে টুনে শুদ্ধর হেলমেটটাও খুলে নিল। বাতাসে উড়তে লাগলো শুদ্ধর চুল। শুদ্ধ বেয়াদব টেয়াদব বলে ধমকালেও কিছু মনে করলো না, কারণ এ তো আর নতুন কিছু না, এসব সে রোজ শুনে। তাই আর একটু সাহস দেখিয়ে পেছন থেকে শুদ্ধর চুল টেনে দিতে দিতে বলল, একটা কথা বলি শুদ্ধ ভাই। না। বলি না প্লিজ, না বললে পেট ব্যথা করবে আমার। শুদ্ধ নিশ্চুপ।
কিছুদিন আগে সায়ন ভাইয়ের কাছে খুব সুন্দর দেখতে একটা ছেলে এসেছিল, আহনাফ নাম। ওই ভাইয়াটার সঙ্গে আমার দেখা হয়েছিল। ভাইয়াটার শখাবুকে পছন্দ করে, বিয়ে করতে চায়। আমার দুলাভাই হিসেবে খাপে খাপ। তাই আমি আপুর নাম্বার ওনাকে দিয়েছি, বলেছি প্রেম করে আবুকে পটিয়ে নিতে। এ কথা শোনা মাত্রই আচমকা বাইক থামাতেই তার পিঠের ওপর হুমড়ি খেয়ে পড়ল শীতল। নাকে ব্যথা পেয়ে নাক ডলার আগে বাজ খায় গলার। শুদ্ধ বলল, অচেনা একজন শখের নাম্বার চাইলো আর তুই দিয়ে দিলি? এই মহৎ কাজ করতে কে বলেছে তোকে? কেন, কি হয়েছে? আবার জিজ্ঞাসা করছিস কি হয়েছে? বেয়াদব কোথাকার, থাপড়ে দাঁত ফেলে দেব তোমার। শুধু শুধু বকছেন কেন? নিজে বিয়ে পাগলা তার বেলা। এদিকে শায়ন ভাইও প্রেম করে, বলেছে নাকি কাউকে? কে কাকে পছন্দ করে, কে কাকে ভালোবাসে, এইসব দেখা ছাড়া কাজ নেই তোর? এসব করতে পেলে বসে বড় করা হচ্ছে তোকে?